আসসালামু আলাইকুম। আমি আহমেদ জাফর সাদিক, লেকচার অ্যাকাউন্টিং, শ্রীনগর সরকারি কলেজ। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিন্যান্সের একটি চ্যাপ্টার, মিড টার্ম ফিন্যান্সিং। তো মিড টার্ম ফিন্যান্সিং বেসিক্যালি হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়ন। তো অঙ্কটা করার আগে আমি একটু বলতে চাই যে মধ্যমেয়াদী অর্থায়নটা আসলে কি। আমরা অর্থায়ন নিয়ে পড়েছি, আমরা স্বল্পমেয়াদী অর্থায়ন নিয়ে পড়েছি। তো আজকে যেহেতু মধ্যমেয়াদী অর্থায়ন, তো আমি বলি সেটা মধ্যমেয়াদী অর্থায়নটা আসলে কি। অনেক সময় কোম্পানির বা যে প্রতিষ্ঠানের যে একটা অর্থ সংস্থানের দরকার হয়, যেটা 1 বছর মেয়াদের বেশি বা 2-3 বছর বা 4 বছরের জন্য। তো সেক্ষেত্রে ওই কোম্পানি হতে পারে কোনো ব্যাংক থেকে বা হতে পারে কোনো বিমা প্রতিষ্ঠান থেকে বা সম্পত্তি যদি থাকে সেটাকে ইজারা দিয়ে বা বন্ধক রেখে তো একটা টাকা, একটা অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারে। এবং এই টাকাটি যে তারা পাবে, এই টাকাটি তারা তাদের যে নগদ যে প্রবাহ, অন্তঃপ্রবাহ আছে, অন্তঃপ্রবাহটাকে ব্যবহার করে যে বহিঃপ্রবাহ যেটা হবে, মানে বেসিক্যালি যে টাকাটা ইউজ করে তারা যেটা প্রফিট পাবে সেই প্রফিটটা দিয়ে তারা এই টাকাটা ওই উক্ত বছর সীমার মধ্যে টাকাটা পরিশোধ করে দেয়। তো আমরা কোশ্চেনটা পড়লে হয়তো এটা আর একটু বুঝবো। সেটা হচ্ছে রাজীব ফুড লিমিটেড নিডস টাকা 5 লাখ টু ফিন্যান্স ইটস intermediate term capital requirement for remodeling of food processing equipments. Sonali Bank agreed to provide loan at 14% interest. The loan has to be paid in next 5 years. You are required to show the payment schedule under balloon method, capital recovery method. তো আমি যেটা বললাম সেটাই, যে একটা কোনো কোম্পানির একটা টাকা দরকার, তো এখানে 5 লাখ টাকা তাদের দরকার বলেছে। আমি বলেছিলাম যে 1 বছর বেশি মেয়াদের জন্য, মানে তারা একটা টার্গেট করলো যে আমার 5 লাখ টাকাটা দরকার, আমি 5 বছরের মধ্যে পরিশোধ করে দিব। 1 বছরের মধ্যে হলে সেটা আমরা বলি স্বল্প মেয়াদী, বা 1 থেকে 5 বছরের মধ্যে বেসিক্যালি ধরা হয় সেটা হচ্ছে মধ্যমেয়াদী অর্থায়নের জন্য। 14% ইন্টারেস্ট, মানে 14% ইন্টারেস্ট করে আমি প্রোভাইড করব। মানে আমি যদি রাজীব ফুডস হই, তো বেসিক্যালি কাজটা হচ্ছে যে আমি 5 লাখ টাকা নিয়ে আমি 5 বছরের মধ্যে পরিশোধ করব, কিন্তু 14% আমাকে সুদ বহন করতে হবে। তো আমরা কিভাবে পরিশোধ করবো? আমি যেটা বললাম যে আমাদের অন্তঃপ্রবাহ, মানে এটা হচ্ছে 5 লাখ টাকা, এই ক্যাশ ফ্লোটা আমি নিয়ে আমি এটা থেকে নিশ্চয়ই আমার আউটফ্লো হবে, বহিঃপ্রবাহ, সেইভাবে আমি টাকাটা পরিশোধ করে দিব। যেটাকে পরিশোধ করে দিব সেটাকে একটা শিডিউলের আকারে আমরা দেখাচ্ছি, এই শিডিউল অনুযায়ী আমরা পরিশোধ করে দিব। তো দেখি আমাদের 2টা মেথড আছে আমাদের, একটা হচ্ছে বেলুন মেথড, একটা হচ্ছে ক্যাপিটাল রিকভারি মেথড। বেলুন মেথডে আমি যাচ্ছি। বেলুন মেথড হচ্ছে যে টাকাটা আমি নিচ্ছি 5 লাখ টাকা, সেটা আমি কতটা ইনস্টলমেন্টে পরিশোধ করবো। তো আমি লিখেই দিয়েছি যে 5 বছরে একটা করে ইনস্টলমেন্ট, 5 বছরে 5টা ইনস্টলমেন্টে। তো আমি ভাগ করে দিলাম, দিয়ে আমি 1 লাখ টাকা লিখলাম যে প্রত্যেক বছর আমার 1 লাখ টাকা করে দেওয়া লাগবে। কিন্তু কথাটা হচ্ছে যে 5 লাখ টাকা রেখে নিয়ে শুধু 1 লাখ টাকা দিলে তো হবে না, সেখানে তো 14% আমার ইন্টারেস্ট ছিল, সেটা আমাকে দেখাতে হবে। তো আমি শিডিউলটা সেভাবে তৈরি করলাম যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি, লোন নিয়ে আমি প্রত্যেক বছর 1 লাখ টাকা, এটা তো আমার আসল টাকা, এটা তো আমি দিচ্ছি, সাথে আমি 14% ইন্টারেস্ট দিচ্ছি। তো 5 লাখ টাকার উপর 14% ইন্টারেস্ট 17,000, টোটাল আমি পেমেন্ট করছি কত? 1,70,000 টাকা। এই টাকাটা থেকে আমি পেমেন্ট করছি, কিন্তু আমার আসল টাকা কত যাচ্ছে? আসল টাকা কিন্তু আমার যাচ্ছে বেসিক্যালি 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা। তো এটাকে বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে লোন ডিউ অ্যাট দ্য এন্ড। তো আমরা ঘরটাকে আসলে বেসিক্যালি এইভাবে আমরা ঘরটা শিডিউল করা আছে। তো আমরা এটা মনে রাখবো, ফার্স্টে ইয়ার, যেহেতু 5 বছরের আমাদের লোন, যেহেতু 5 বছর মেয়াদি, লিখলাম আমি কত টাকা লোন আমি নিয়ে শুরু করছি, 5 লাখ টাকা। পেমেন্ট করছি কত? প্রিন্সিপাল 1 লাখ টাকা বের করলাম, কিন্তু প্রিন্সিপালের সাথে আমি কি পেমেন্ট করছি? ইন্টারেস্টও পেমেন্ট করছি। তো ইন্টারেস্টটা দেখাচ্ছি কত, যেটা লোন সেটার উপরে আমরা 14,000 আছে।
70,000, তো এই দুটো যোগ করলে 1,70,000। কিন্তু লোন ডিউ কত? বেসিক্যালি আমার লোন ডিউ কিন্তু প্রিন্সিপাল যেটা আছে সেটা বিয়োগ করে যেটা হয় সেটা, এটা তো আমি এক্সট্রা টাকা দিচ্ছি, ফলে এটা থেকে আসবে না। 4 লাখ টাকা, এই 4 লাখ টাকা পরবর্তী বছরের বিগিনিং, লোন ইন দ্য বিগিনিং। ঠিক এইভাবে আমাদের অঙ্কটা আমরা করেছি, যেটা থাকবে লোন এট দ্য বিগিনিং, তার উপরে আমরা পার্সেন্টেজটা সুদ ধরবো। তার মানেটা হচ্ছে আমি বেলুন মেথডে আমি আলাদা করে আমি এখানে প্রিন্সিপালটা বের করব, এক্সট্রা টাকা করে আমি সুদ দিব, এই টাকাটা হচ্ছে আমার টোটাল পেমেন্ট। কিন্তু লোন বেসিক্যালি আমার যাচ্ছে হবে হচ্ছে যেটা প্রিন্সিপাল রিপেমেন্ট সেটা মাইনাস হয়, সেইভাবে আমার লোনটা আস্তে আস্তে। তো আমরা যে কোনো জায়গা থেকে লোন নিই না কেন, এটা কিন্তু একটা বাস্তব অঙ্ক। বাস্তব অঙ্ক এই জন্যই বলছি, তোমরা এটা দেখতে পারো। তোমার যদি কখনো লোন নাও তা খেয়াল করে দেখবে, লোনের প্রথমে কিন্তু খুব বেশি বেশি ইন্টারেস্ট দেওয়া লাগে, আস্তে আস্তে ইন্টারেস্টের পরিমাণটা কমে যায়। এখানে কিন্তু সেটাই খেয়াল করছো, প্রথমে দেখো বেশি দেওয়া লাগে, আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। এটাই আসলে নিয়ম। ফলে এই অঙ্কটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগে। আমরা যখন কোনো টিভি কিনি, যদি ইনস্টলমেন্টে কিনি বা কোনো মোবাইল কিনি, তাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু আমরা এইভাবে সলভ করতে পারি, একই নিয়ম। তো ক্যাপিটাল রিকভারি মেথড যেটা আছে সেটা বেসিক্যালি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট মেথড, এটাই আসলে সবাই ইউজ করে। এটা একটা সূত্র অনুযায়ী, যেহেতু এটা বর্তমান এটা প্রেজেন্ট ভ্যালুর একটা অঙ্ক আমরা জানি, তো প্রেজেন্ট ভ্যালুর আমাদের ইনস্টলমেন্টটাকে বের করতে হয়। আগের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে আমরা প্রিন্সিপালটা বের করেছি, সুদটা আলাদা করে দিয়েছি, দুটো একসাথে আমরা যোগ করে দিয়েছি। কিন্তু এইখানে যেটা আছে সেটা হচ্ছে এই যেখানে যে টোটাল যেটা রিপেমেন্ট ছিল, এই পেমেন্টটাই হচ্ছে আমার এর মান, আমি যেটা বের করবো। মানে এই টাকার ভিতরে আমার সুদও আছে, আমার আসলও আছে। আমি বিয়োগ করে দেখাবো যে আমি কতটুকু সুদ দিচ্ছি, কতটুকু আসল টাকা ব্যয় করছি, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, এখানে একটা সূত্র, আমি যেহেতু আমি একটু বিস্তারিত যাই ক্যাপিটাল রিকভারি মেথডে, এখানে একটা সূত্র ইউজ করা হয়েছে, পিভি এ ইন্টু ভাগ আই ইন্টু 1 - 1 বা 1.i ডিভাইড বাই n পাওয়ার টু দি পাওয়ার n। এখানে আমরা এই যে এই সূত্রটা বেসিক্যালি ইউজ করা হয় হচ্ছে প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে। টাইম ভ্যালু অফ মানি যখন আমরা করবো তখন এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা থাকবে। আপাতত এটা আমরা একটু জেনে নিই সূত্রটা। এটা যেহেতু আর সূত্রটা দুইভাবে হয়, এটা লোন এট দ্য বিগিনিং, লোন এট দ্য এন্ড। যেহেতু এখানে কোনো কিছু বলা না যে এই টাকাটাকে আমি বিগিনিং মানে প্রথমে দিই, এই যে 5 লাখ টাকা দিব, এই 5 লাখ টাকার এগেনস্টে আমি পেমেন্টটা করবো, এটাকে আমি প্রথমে পেমেন্ট করবো না বছরে না শেষে, কিছুই বলা নাই। ধরো নিলে আমরা বছরের শেষে পেমেন্ট করবো, এই জন্য আমরা বছরের শেষের এই ফর্মুলাটা ইউজ করেছি। আমরা এখানে এই ফর হচ্ছে অ্যানুইটির আরেকটা নাম হচ্ছে ইনস্টলমেন্ট। বেসিক্যালি আমরা ইনস্টলমেন্টটা বের করে ফেলবো। যেহেতু এখানে প্রেজেন্ট ভ্যালুর কথা বলা আছে, আমি কত টাকা নিয়েছিলাম 5 লাখ টাকা, তো 5 লাখ টাকা দিয়ে আমি এর অ্যানুইটির মানটা বের করলাম। এখন এই চার্টটা করতে গেলে একটু খেয়াল রাখতে হবে, আগে যে চার্ট ছিল সেটা টোটাল রিপেমেন্টটা কিন্তু আমরা পরে লিখেছি, কারণ আমরা আসলটা আমরা বের করেছি, সুদ ধরেছি, দুটো যে করে আমরা টোটাল রিপেমেন্ট বের করেছি। কিন্তু এখানে আমরা রিপেমেন্টে আগে বের করব, সেখান থেকে আমরা ভাগ করব কতটুকু আসল দিচ্ছি, কতটুকু আমাদের সুদ বহন করছি আমরা। ঠিক আছে, তো 5 লাখ টাকা থাকবে এখানে লোন এট দ্য বিগিনিং। যেহেতু ইনস্টলমেন্ট, যেহেতু এই টাকাটা প্রত্যেক বছরই আমার দেওয়া লাগবে, তো এই টাকাটা আমি একবারে লিখে ফেলতে পারি। এখন এই টাকা থেকে আমার সুদ কত ছিল সেটা আমাকে বের করতে হবে। তো সুদ ছিল হচ্ছে, আমরা লোন এট দ্য যে বিগিনিং ছিল তার উপর 14% ধরবো, ধরে আমরা সুদটা বের করবো। সুদটা এখান থেকে আমরা মাইনাস করবো, করে যেটা থাকবে সেটা হচ্ছে আমার আসল। লোন ডিউ এট দ্য এন্ড, আগের নিয়ম অনুযায়ী যেহেতু সুদ তো আমি এক্সট্রা পেমেন্ট করে সুদ এখানে আসবে না। এই যে আমরা 5 লাখ টাকা ছিল, এখান থেকে আমার যতটুকু আমার পেমেন্ট করতে হয়েছে, অ্যানুইটি পেমেন্ট, টোটাল পেমেন্ট আমার আসল টাকা, সেই টাকাটা আমি বিয়োগ করবো। 5 লাখ থেকে 75,000 বিয়োগ করে যে 4,24,349, এই টাকাটাই পরবর্তী বছরে যাবে। আগের মতো নিয়ম, সুদ হবে হচ্ছে লোন এট দ্য বিগিনিং এর উপরে, আর এই যে পেমেন্ট যেটা আমরা করছি এটাই হচ্ছে আমার আসল টাকা। বেসিক্যালি আসল টাকাটাই হচ্ছে আমার এই লোন এট দ্য বিগিনিং থেকে বিয়োগ হবে।
আমি আবারও বলছি এই টাকাটা বিয়োগ হবে, কারণ সুদটা আমরা এক্সট্রা পেমেন্ট করি, তাই সুদটা কিন্তু আমার ডিউতে আসে না, এটা আমাকে এক্সট্রা দিতেই হচ্ছে। আর এটা হচ্ছে আমার আসল টাকা বেসিক্যালি কতটুকু কমছে, এটা ওই আগের মতো নিয়ম অনুযায়ী যে আমরা যদি খেয়াল করে দেখি, প্রথমে আমরা সুদটা বেশি দিই, আস্তে আস্তে কিন্তু সুদের পরিমাণ কমে যায়। এই ট্রেন্ড কিন্তু এখানেও আছে। আগের অঙ্কের সাথে বেলুন মেথডের সাথে ক্যাপিটাল রিকভারি মেথডের একটাই পার্থক্য, সেটা অবশ্যই ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে যে বেলুন মেথডে আমার আসল টাকা বের করি, আমি সুদটা ধরি, তারপরে দুইটা যোগ করে আমি সুদ যোগ আসল, যেটা আমরা ছোটোকালে পড়তাম সুদ আসল, ওটা বের করি। আর এখানে সুদ আসলটা আগেই বলা থাকবে, এখান থেকে আমি আলাদা আলাদা করে ভাগ করবো কতটুকু আমার আসল কতটুকু আমার সুদ, এই এতটুকু পার্থক্য। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, যেহেতু এখানে অনেকগুলো ফ্র্যাকশন আসে, অঙ্ক এই যে দশমিক আসে, দশমিকগুলো যেহেতু আমরা ধরি না, তো শেষের আমরা খেয়াল করে দেখবো আমরা 5 বছরের যখন অঙ্কটা যদি হয়, তাহলে 5 বছরের যে ইন্টারেস্টের ঘরটা আমরা খালি রাখবো। খালি রাখার কারণটা হচ্ছে এখানে লোন ডিউ অ্যাট দ্য এন্ড যেটা আছে, সেটাই কিন্তু আমার এখানে যে টাকাটা থাকবে আমার ইনস্টলমেন্টের টাকাটা, এই ইনস্টলমেন্টের টাকাটা থেকে আমার আর এই যে টাকাটা আমার, এটা কিন্তু এক হবে, যেহেতু লোন অ্যাট দ্য বিগিনিং ছিল। কিন্তু এখানে যেটা লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে সুদের এই টাকাটা যদি 10 টাকা 20 টাকা 50 টাকা 60 টাকা, অনেক সময় ডিফারেন্স হতেই পারে, কারণ ওই যে বললাম দশমিকের অঙ্ক, আমি তো দশমিকগুলো সব সমস্ত আকারে ধরেছি, তার মানে ডিফারেন্স হলে এইখানে সেই টাকাটা যদি আমার এখানে অঙ্কে বের হয় হচ্ছে 17,930 কথার কথা, কিন্তু 10 টাকা আমার এখানে বেশি আছে, তাহলে আমি এখানে এটা যোগ করে 40 বসাই দিয়ে যে করে হোক এটাকে নীল করতে হবে। তো এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কে জাস্ট এইখানে অনেক সময় নীল না হয়ে 10 টাকা 20 টাকা প্লাস বা মাইনাস যাই হোক, আমরা এই সুদের এই ঘরে সেটাকে যোগ বিয়োগ করে বসাবো। আমরা ব্যাংকে যখন কোনো কিছু করি, ব্যাংক কিন্তু এইভাবে ওরা কিন্তু পয়েন্টের হিসাব অনেক সময় করে না, তখন তারা কি করে, তখন তারা যে সুদের যে ঘরটা থাকে সেখানে একটু যোগ বিয়োগ করে কম বেশি করে দেয়, কারণ এটা সবসময় মেলানো সম্ভব না। এখন কম্পিউটারের যুগ, এখন হয়তো দশমিক দিয়ে হয়তো অনেক কিছু করা হয়, কিন্তু আগে যেটা ছিল হাতে কলমে, তারা কিন্তু এখানে 10-20 টাকা যদি কখনো বেশি যোগ কম বেশি হতো যোগ বিয়োগ করে দেখাতো। তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের অঙ্ক। তো আমরা এইভাবে অঙ্কটা করব, এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক ফাইনালে আসার মতো। তো ধন্যবাদ সবাইকে।